আজকের আলোচনার বিষয় হচ্ছে কম্পিটিটিভ বায়োলজির অন্তর্গত, যেটা অ্যাকচুয়ালি ইনফরমেটিভ বায়োলজি ইউটিউব চ্যানেলের একটা অংশবিশেষ। আজকের সাবজেক্ট ম্যাটার হচ্ছে ব্লাড, ইটস প্রপার্টিস অ্যান্ড কম্পোজিশন। তো এই আজকের ডিসকাশনটা কিন্তু বেসড অন এনসিইআরটি বায়োলজি সিলেবাস অফ ক্লাস 11। তো এক্ষেত্রে তোমাদের যারা 11 স্টুডেন্ট আছো, বোথ ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, তাদের হেল্পফুল হবে, কেননা ইনস্ট্রাকশন বা এখানকার সাবজেক্ট ম্যাটার টোটালটা ইংলিশে, এবং তাছাড়া হায়ার বায়োলজি বা কম্পিটিটিভ বায়োলজি বা নিট বায়োলজির ক্ষেত্রেও কিন্তু এটা হেল্পফুল হয়ে উঠবে। তো ফার্স্টে আসছি আমরা যে ব্লাডটাকে আমরা কীভাবে ডিফাইন করব। তো তার আগে জানা দরকার যে বডি ফ্লুইডস অ্যাক্ট অ্যাজ এ মিডিয়াম অফ ট্রান্সপোর্ট অফ ভেরিয়াস সাবস্টেন্সেস ইন দ্য বডি। তাহলে বডি ফ্লুইডস কোনগুলোকে বলছি না, যে ফ্লুইডগুলো, যে লিকুইডগুলো বা যে তরলগুলো যেগুলো বডির মধ্যে সার্কুলেট করছে থ্রু ইউনিফর্ম টিউবস, উই কল ইট ক্যাপিলারিস, আর্টারিস অ্যান্ড ভেন্স, অ্যাজ ওয়েল অ্যাজ যে ইন্টারস্টিসিয়াল স্পেস বা আন্তর্কোষীয় তরল, সেটাকেও কিন্তু ইন্ডিকেট করছে। তো সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে ইট ইজ অ্যাক্টিং অ্যাজ এ মিডিয়াম অফ ট্রান্সপোর্ট অফ ভেরিয়াস সাবস্টেন্সেস ইন দ্য বডি। Body fluids are the aqueous liquids circulating within the body, transporting substances, maintaining homeostasis and supporting vital functions. তো এক্ষেত্রে হোমিওস্টেসিস কথার অর্থ হচ্ছে মেনটেনিং ইন্টারনাল environment ফিক্সড বা বলা যেতে পারে কনস্ট্যান্ট। তো বডি ফ্লুইডসের কিন্তু যে রোল সেটাকে হাইলাইট করা হয়েছে, যার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হোমিওস্ট্যাসিস। দ্যাট মিনস বাইরের দিকে আমার এনভায়রনমেন্টে যাই চেঞ্জেস আসুক, বডির ভেতরে কিন্তু ইন্টারনাল এনভায়রনমেন্টে কোনো রকম চেঞ্জেস দেখা দেবে না। দ্যাট মিনস ইরেসপেক্টিভ অফ দ্য চেঞ্জেস ইন দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, there will be no or less changes within the internal environment. That means that is related to homeostasis. Now, blood is the most commonly used body fluid by most of the higher animals, including humans. তাহলে বডি ফ্লুইডসের মধ্যে ব্লাড একটা অংশ যেটা ম্যাক্সিমাম হায়ার অ্যানিমেলস ইউজ করে তাদের যে কম্পোনেন্ট হিসাবে। এছাড়া বিভিন্ন বা অন্যান্য যে লিকুইডসও আছে, যেমন ফর এক্সাম্পল লিম্ফ, তো এইগুলোও কিন্তু কাজ করছে, কিন্তু ব্লাডটাই কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ বডি ফ্লুইড। নাও হাউ উই ক্যান ডিফাইন ব্লাড? Blood may be defined as a specialized fluid connective tissue in which there is a liquid intercellular substance. Intercellular substance, এটাকে একটু হাইলাইট করছি। That means the substances within two cells, that is intercellular, called the plasma, and formed elements the blood cells remaining suspended in the plasma. তার মানে এখানে একটা সাসপেনশনের কথা চলে আসছে, অর্থাৎ যেটা আমরা বাংলায় বলে থাকি প্রলম্বিত, নাইদার ডিজলভ নট মিক্সড। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে ব্লাড সেলস, তার মধ্যে অ্যাজ উই অল নো রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস এবং প্লেটলেটস বা অনুচক্রিকা সবগুলির মধ্যে সবগুলি এর মধ্যে পড়ছে আর কি। তো এরা কিন্তু কী করছে না, দে আর রিমেনিং ইন এ সাসপেন্ডেড ফর্ম, যেটা কিন্তু না মিক্সচার হবে ব্লাডের সঙ্গে মানে লিকুইডের যে ওয়াটারি অংশটা আছে, না তারা টোটালটাই কী হবে না ডিসপার্সড হয়ে যাবে, অ্যাডমিক্সড হয়ে যাবে, না ইন সলিউশন, দ্যাট ইজ সলিউশন আকারে কিন্তু সেটা এক্সিস্ট করবে না। স্টাডি অফ ব্লাড ইজ কল্ড হিমাটোলজি। আচ্ছা, এখানে স্পেলিংয়ের জায়গাটা আসি, HAEMATOLOGY, এটা পেতে পারো কিছু বইয়ে HEMATOLOGY আছে, দুটোই কারেক্ট। একটা ব্রিটিশ স্পেলিং, একটা আমেরিকান স্পেলিং, বোথ আর কারেক্ট ইন ট্যাকটিক্যাল সেন্স। তো হেমাটোলজির মধ্যে কোন পার্টগুলো পড়ছে ব্লাডের? It deals with or includes all the aspects of blood physiology, its properties, composition, formation and blood disorders. এখানে কিন্তু ব্লাড ডিসঅর্ডার, দ্যাট ইজ সোজা কথাই এখানে কিন্তু ক্লিনিক্যাল অ্যাসপেক্টটাও চলে আসছে। তার মানে ক্লিনিক্যাল অ্যাসপেক্ট সেটাও কিন্তু চলে আসছে কার মধ্যে না, হিমাটোলজি সেকশনের মধ্যে।
তাহলে এখানে ফরমেশন যেটা বলছে এটা কিন্তু মূলত যে ব্লাড সেলস তার ফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ ফরমেশন অফ প্লাজমা প্রোটিনস, দ্যাট মিনস দ্য ওয়াটারি কম্পোনেন্ট অফ দ্য ব্লাড, তার মধ্যে তার যে ফরমেশন প্লাজমা প্রোটিনের যে ফরমেশন অ্যাজ ওয়েল অ্যাজ তার যে ফিজিওলজি অফ অ্যাকশন সবটাই কিন্তু হেমাটোলজির মধ্যে পড়ছে। নাও ব্লাড এক্সামিনেশন, যখন আমরা হেমাটোলজির ব্লাড এক্সামিনেশন করা হয় তখন ইট ডিলস উইথ টু ফান্ডামেন্টাল অ্যাসপেক্টস। এটা কিন্তু যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছে তার জন্য কিন্তু হেল্পফুল হবে। whether the bone marrow is producing sufficient mature cells, মানে বোন ম্যারো থেকে যেটা অ্যাকচুয়ালি ব্লাড ফর্মিং অর্গান বলা হয় বা ব্লাড ফর্মিং সাইট, সেখানে সাফিসিয়েন্ট ম্যাচিওর সেলস, দ্যাট মিনস অ্যামাং অল দ্য থ্রি সেলস, রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস অ্যাজ ওয়েল অ্যাজ প্লেটলেটস, সেগুলোর প্রোডাকশন হচ্ছে কিনা। আর কি whether development of blood cells is qualitatively normal, that is the quality of blood cells is normal, তার মানে ব্লাড সেলের যে কোয়ালিটি সেটা নর্মাল, মানে কোনো অ্যাবনর্মালিটি নেই। তাহলে এক্ষেত্রে কিন্তু এই যে জায়গাটা অর্থাৎ ব্লাড এক্সামিনেশন অবশ্যই এটাও কিন্তু একটা ক্লিনিক্যাল অ্যাসপেক্ট, ক্লিনিক্যাল or we can say the clinical side of hematology, the clinical side of hematology। তাহলে এক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে তাহলে হলো কোয়ালিটি, একটা হচ্ছে কোয়ান্টিটি, মানে এটা কিন্তু সাফিসিয়েন্ট ম্যাচিওর সেলস, মানে নাম্বারটা বোঝা যাচ্ছে, তার মানে অবভিয়াসলি কোয়ান্টিটি। এবার আমরা ব্লাডকে একটু আগে ডিফাইন করলাম অ্যাজ এ ফ্লুইড কানেকটিভ টিস্যু, তো তার যে ডিজিজ সেটা নিয়ে স্টাডি হবে। Why? Number one, it originates from embryonic mesodermal layer. That means we know there are three germ layers so far as development of animals is concerned. Ectoderm, that is the outside layer. Endoderm, that is the inside layer. And in the middle there is the mesoderm. So blood originates from the mesodermic layer, that is the mesodermic embryonic layer. It connects different parts of the body, that means connectivity is there. Number three, it lacks basement membrane. This point is very vital. The basement membrane is a feature of epithelial tissue. So likewise it will be missing in connective tissue, and so it is also missing in blood since it is also a connective tissue, and contains more quantity of intercellular matrix. Here the intercellular matrix is plasma, and less quantity of cells, that is the blood corpuscles, constituting about 45% of the total blood volume. তো এখানে যে দুটো জায়গা হাইলাইট করা দরকার আছে সেটা হচ্ছে কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে যে ম্যাট্রিক্স থাকে তার মধ্যে সেলসগুলো যেটা রয়েছে সেখানে কিন্তু একটা প্রপোর্শন বা রেশিও মেনটেন থাকে। দু নম্বর হচ্ছে ইন্টারসেলুলার যে স্পেসটা সেটা কিন্তু ম্যাক্সিমাম কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে আইদার ম্যাট্রিক্স লাইক, মানে যেটা আমরা বলে থাকি জেলি লাইক হয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু এটা এক্সেপশন, যেখানে কিন্তু এটা ফ্লুইডিক অর রাদার টু সে ওয়াটারি। তো এটা হচ্ছে সেই অ্যাসপেক্টস তিনটে মেন যেখানে ব্লাডকে আমরা যে কারণে বলছি ফ্লুইড কানেকটিভ টিস্যু। এবার এটাকে স্পেশালাইজড কেন বলা হচ্ছে, স্পেশালাইজড কথাটা কেন ইউজ করছি, তার মূলত মেন তিনটে কারণ। নাম্বার ওয়ান ইজ দ্যাট দ্য ম্যাট্রিক্স ইজ ফ্লুইড ইন নেচার আনলাইক আদার কানেকটিভ টিস্যু। দ্যাট মিনস অন্যান্য কানেকটিভ টিস্যু থেকে তাদের যে ক্যারেক্টারিস্টিক্স সেক্ষেত্রে থেকে কিন্তু এটা একটু স্পেসিফিক বা স্পেশালাইজড ইন দ্য সেন্স in other connective tissue the matrix is not fluidic, or rather to say we can call it not watery or aqueous in nature। এক্ষেত্রে কিন্তু aqueous nature or fluidic nature কিন্তু ব্লাডের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। the cells in the matrix, that is the plasma, একটু আগে বললাম, remain suspended, যেটা একটু আগে বলেছি যে neither mixed nor dissolved, which allows them to circulate। তাহলে ব্লাড সেলসের যে সাসপেনশনের benefit or importance, that is it allows the blood cells to circulate through the body। আরেকটা কি, the primary function of blood is transport, the crucial function of connection, unlike
আদার ফ্লুইড টিস্যুস। তাহলে অন্যান্য কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে একটা যে ফাংশন সেটা হচ্ছে কি কানেকশন করা। তো কানেকশন করতে গিয়ে কিন্তু তাদের মোবিলিটি আমরা কিন্তু অবজার্ভ করি না। ফর এক্সাম্পল কার্টিলেজ, উই ডু নট অবজার্ভ এনি মোটিলিটি অর মোবিলিটি ইন কার্টিলেজ। কার্টিলেজ বডির একটা স্ট্রাকচার থেকে অন্য স্ট্রাকচার অন্য জায়গায় কিন্তু ট্রান্সপোর্ট করে না, কিন্তু ব্লাডের ক্ষেত্রে সেই জায়গাটা নেই। এটা কিন্তু একটা স্পেশালাইজেশন যে ইট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ট্রান্সপোর্ট ডিফারেন্ট সাবস্টেন্সেস, যেটা আমরা ফাংশনের লাস্ট পার্টে আমরা আলোচনা করব। এবার একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ব্লাড ইজ টু ফাংশন অ্যাজ কানেক্টিভ টিস্যু ইজ ইট রিকোয়ার্স পাম্পিং অ্যাকশন। এইটা কিন্তু ভাইটাল। অর্থাৎ কানেক্টিভ টিস্যু অন্যান্যগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো পাম্পিং অ্যাকশন বা ফোর্সের প্রয়োজন হয় না টু ফাংশন। দ্যাট মিনস ইট ক্যান ফাংশন ইটসেলফ, বাট এক্ষেত্রে কিন্তু ইট রিকোয়ার্স দ্য পাম্পিং অ্যাকশন অফ দ্য হার্ট টু মুভ থ্রু দ্য আর্টারিজ and also the action of valves present in veins to ensure the flow of blood back towards the heart. তার মানে ব্লাডটা যখন হার্ট থেকে যাচ্ছে বডির ডিফারেন্ট পার্টসে, তখন কিন্তু হার্টের পাম্পিং অ্যাকশন রেসপন্সিবল। অ্যাট দ্য সেম টাইম যখন সেটা ব্লাডটা ক্যাপিলারি হয়ে ভেন্স হয়ে আবার ঘুরে আসছে টুয়ার্ডস দ্য হার্ট, তখন কিন্তু ভেন্সের মধ্যে যে ভালভস আছে সেটা কিন্তু ভাইটাল টু এনশিওর দ্য এক্সাক্ট ফ্লো অর দ্য ফ্লো অফ ব্লাড ব্যাক টুয়ার্ডস দ্য হার্ট। তাহলে এখানে কিন্তু এটা কিন্তু একটা এক্সেপশনাল কেস, অন্যান্য কানেক্টিভ টিস্যুর ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। তো দ্যাট ইজ দ্য থ্রি মেন রিজনস অ্যান্ড ওয়ান দ্য এক্সট্রা অর্ডিনারি রিজন হোয়াই ব্লাড ইজ regarded as a specialized connective tissue. Now we turn our attention to few of the important properties of blood. তো তোমার টেক্সট বইয়ে এগুলো বিভিন্ন ভাবে দেওয়া আছে, রিপ্রেজেন্ট করেছে। শুধুমাত্র যে কটা খুব ভাইটাল সে কটা নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। এক হচ্ছে টোটাল ভলিউম, নিয়ার অ্যাবাউট 5 to 6 লিটার্স ইন অ্যাডাল্ট মেলস, দিস ইজ দ্য অ্যাভারেজ or range, are 4.5 liters in adult females. Specific gravity 1.0502 to 1.061, which depends on the number of cells, এটা ইম্পর্টেন্ট, অ্যান্ড প্লাজমা কম্পোজিশন। এখানে প্লাজমা কম্পোজিশন মানে কিন্তু মেনলি প্লাজমা প্রোটিনসকে বোঝাচ্ছি। তাহলে প্লাজমা প্রোটিনস আর নাম্বার অফ সেলস কীরকম আছে তার উপর ডিপেন্ড করে কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি আপ ডাউন করতে পারে। নাম্বার 3 ইজ পিএইচ 7.4 নেভার আউট, দ্যাট ইজ অলসো কল্ড ফিজিওলজিক পিএইচ। এটাকে কিন্তু আমরা ফিজিওলজিক পিএইচও বলি, physiologic pH, that is slightly alkaline. Then comes viscosity, this is about 4 to 6, the range is variable, range কিন্তু vary করে, which depends on number 1 the increase or decrease in number of RBC. That means if the red blood cells or the red blood corpuscles increase or decrease in number, there is a change in either the increment or decrease in the viscosity of the blood. Next, increase or decrease in quantity of plasma proteins. That means the quantity of plasma proteins produced within the liver or other organs actually affects the viscosity of blood. Next, number 3, gaseous content in circulating blood. ব্লাডের মধ্যে কতটা গ্যাসিয়াস কন্টেন্ট যেটা মুভ করছে সেটা কি অবস্থায় আছে, দ্যাট মিনস এটাও কিন্তু কন্টেন্ট মানে এখানে কিন্তু কোয়ান্টিটিকে বোঝাচ্ছি। দ্যাট ইজ মেনলি O2 অ্যান্ড CO2, তার মানে O2 ফ্রম লাংস টুয়ার্ডস দ্য অর্গ্যানস অ্যান্ড CO2 ফ্রম অর্গ্যানস টুয়ার্ডস দ্য লাংস। তাহলে এর যে কন্টেন্ট কতটা তৈরি টেকআপ আছে বা টেকআপে আছে বা ব্লাড কতটা একে নিয়ে মুভ করছে পার ইউনিট টাইম, তার উপর ডিপেন্ড করছে ভিসকোসিটি। অ্যান্ড নাম্বার ডি, রাইজ অ্যান্ড ফল অফ বডি টেম্পারেচার অ্যান্ড ভলিউম অফ ব্লাড ভেসেলস। এখানে কিন্তু ভলিউম অফ ব্লাড ভেসেলসটা সিগনিফিক্যান্ট, সিন্স it affects pressure of blood. এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ব্লাড প্রেশারকে ইম্প্যাক্ট করছে বলে
এখানে কিন্তু ব্লাড ভেসেলসের যে ভলিউম, দ্যাট মিনস ইউ ক্যান সে ইট অর রিগার্ড ইট অ্যাজ দ্য ডায়ামিটার অর দ্য রেডিয়াস অফ দ্য ব্লাড ভেসেলস, মানে ব্লাড ভেসেলে কী স্ট্যাটাস রয়েছে তার উপর কিন্তু অনেক ক্ষেত্রে ভিসকসিটি ডিপেন্ড করে। নাম্বার ফিফথ ইম্পর্টেন্ট প্রপার্টি ইজ ব্লাড বাফার। দ্য ইম্পর্টেন্ট ব্লাড বাফার্স আর বাইকার্বনেট বাফার produced by reaction of CO2 with H2O, এটা কিন্তু মূলত CO2 ট্রান্সপোর্টের সময়, CO2 transport which will be discussed later on. Other is the hemoglobin buffer, that is hemoglobin, the chief oxygen carrying component or the chief blood protein in case of vertebrates or humans to be specific. There is the hemoglobin, HHB denotes the hemoglobin which is carrying an extra proton or H plus ion, that is in the reduced state present in the RBC. আরটা হচ্ছে প্রোটিন অ্যান্ড ফসফেট বাফার্স, তার মধ্যে সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট অ্যান্ড সোডিয়াম মোনোহাইড্রোজেন ফসফেট, দিস টু আর দ্য টু ফসফেট বাফার্স, প্রিন্সিপাল ফসফেট বাফার্স। প্রোটিনের ক্ষেত্রে কিন্তু মূলত প্লাজমা প্রোটিন, মেনলি প্লাজমা প্রোটিন, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ফাইব্রিনোজেন, দ্যাট ইজ ক্লটিং প্রোটিনস, অ্যালবুমিন, গ্লোবিউলিন, অল। তো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ব্লাড বাফারিং রিএজেন্ট অর ব্লাড বাফারিং কম্পোনেন্টস হিসেবে কাজ করে। নেক্সট কামস হেমাটোক্রিট ভ্যালু অফ ব্লাড। ইট ইজ দ্য রেশিও অফ রেড ব্লাড সেলস অর রেড ব্লাড কর্পাসেলস টু প্লাজমা। তার মানে ব্লাডের মধ্যে আরবিসির সঙ্গে প্লাজমার যে রেশিও সেটাকে আমরা বলছি হেমাটোক্রিট ভ্যালু। দ্য ইনস্ট্রুমেন্ট যেটা মেজার করা হয় এটা ইজ নোন অ্যাজ হেমাটোক্রিট ইটসেলফ। ইনস্ট্রুমেন্টটার নাম হেমাটোক্রিট, তার যে সেটা যে রেশিও মেনটেন রেশিও মেজার করছে আরবিসি টু প্লাজমা সেটাকে আমরা বলি হেমাটোক্রিট ভ্যালু। নর্মাল রেস্টে কিন্তু 45%, হুইচ মিনস দ্যাট ইন 100 ml ব্লাড 45% is RBC, the rest 55% is the plasma. নাও প্লাজমার বিষয়টা আমরা এখানে ডিল করি না যদিও, কিন্তু এখানে কিন্তু রেশিওতে যেহেতু প্লাজমার কথা উল্লেখ আছে তাই 55% প্লাজমা সেটাকে আমাদের উল্লেখ করতে হয়। উই হ্যাভ টু মেনশন দ্যাট। নাও ইট ইজ অলসো সামটাইমস কল্ড প্যাকড সেল ভলিউম অর পিসিভি। ইন মডার্ন সেন্স পিসিভি রিপ্রেজেন্টস দ্য সিবিসি। আমরা যখন ডাক্তারবাবু যখন ব্লাড কাউন্ট করতে দেয় অর কমপ্লিট ব্লাড কাউন্ট, আগে এক্ষেত্রে এটাকে অনেক সময় টিসিডিসিও বলা হয়, টোটাল কাউন্ট ডিফারেন্সিয়াল কাউন্ট। তো সেক্ষেত্রে নর্মালি এই টার্মটা এখন ইউজ করা হয় কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা কিন্তু অ্যাকচুয়ালি মূলত আরবিসিকে বোঝাচ্ছে, কিন্তু অন্যান্য যখন টোটাল অ্যামাউন্টটা বলছি ব্লাড কর্পাসেলসে তখন কিন্তু অন্যান্য ডাব্লিউবিসি আরবিসি প্লেটলেটস তিনটেকেই কিন্তু কাউন্টে কনসিডারেশনে নিয়ে আসা হচ্ছে। যদিও হেমাটোক্রিট ভ্যালুর যে ফার্স্ট ইনভেনশনারি বা ডিসকভারির যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু টোটালটা আরবিসির ওপর। তো সেটাকে মডার্নাইজ বা মডার্ন ফিজিওলজিতে বা ক্লিনিক্যাল সেন্সে এটাকে রিপ্লেস করা হয় ইদানিং বলে, দ্যাট ইজ সিবিসি ভ্যালু। নেক্সট কামস ESR or erythrocyte sedimentation rate. That means it is the rate at which RBCs sediment in a given time period, usually 1 hour. তো সেডিমেন্টেশন যে বিষয়টা আরবিসি ক্ষেত্রে বা আমরা ব্লাডের ক্ষেত্রে করে থাকি টু অ্যাকচুয়ালি ফিগার আউট দ্য রেট অফ সেডিমেন্টেশন। তো এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি না ইএসআরের যে আরবিসির যে সেডিমেন্টিং যে রেটটা পার আওয়ার সেটাকে আমরা এখানে ইএসআর বা এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট বলে রিপ্রেজেন্ট করি। তো ইএসআর ইজ ইনক্রিজড ইন সার্টেন কন্ডিশনস অ্যান্ড অলসো ডিক্রিজড ইন সার্টেন কন্ডিশনস, the principle of which is inflammation, pregnancy, anemia, various infections, mainly
viral, and in case of malignancy. তো এই 5টা কন্ডিশন এছাড়াও আছে, এজ আছে, জেন্ডার আছে। তো এই 5টা কিন্তু সেই ক্লিনিক্যাল কন্ডিশন যেখানে ইএসআরটা কিন্তু ইনক্রিজ করতে পারে, দ্যাট ইট হ্যাজ দ্য চান্স টু ইনক্রিজ। However, in case of decrease, the following 4 conditions are notably to mention. That is the sickle cell anemia. সিকেল সেল অ্যানিমিয়া হওয়ার থেকে মানে ইএসআর কাউন্ট নেমে যাওয়ার একটাই কারণ হলো ব্লাডটা সিকেলড হয়ে যায়, আরবিসিটা সিকেলিং ইন শেপ, দ্যাটস অ্যাকচুয়ালি লিডস টু ক্লগিং অফ আরবিসিস। আরবিসিগুলো কিন্তু লেগে যেতে পারে, যদিও এটাকে অনেক সময় রলে ফর্মেশন আসছি পরে, রলে ফর্মেশনের সঙ্গে কম্পেয়ার করা হয়, কিন্তু দিস ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন, উই কল ইট সিকেল সেল অ্যানিমিয়া। সেক্ষেত্রে কিন্তু ইএসআর ডিক্রিজ করতে পারে। লিউকেমিয়া, দ্যাট ইজ দ্য ব্লাড ক্যান্সার। পলিসাইথেমিয়া is a condition of the RBCs, যেখানে কিন্তু সেলের সাইজটা অ্যাবনর্মালি বাড়তে বা কমতে পারে। লিভার অ্যান্ড কিডনি ডিসঅর্ডার্স, তার কারণটা হচ্ছে অনেক ক্ষেত্রেই লিভার আর কিডনিতে এসেন্সিয়াল ব্লাড প্রোটিনস তৈরি হয়। তো এই ব্লাড প্লাজমা প্রোটিনসগুলো কী করে, অনেক সময় এরিথ্রোসাইটের যে সেডিমেন্টেশনের যে রেটটাকে সেটাকে কিন্তু হ্যাম্পার করে বা এনহ্যান্স করবে, বাড়াতে পারে বা কমাতে পারে, যে ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি দ্যাট উইল ইম্প্যাক্ট দ্য ESR value. Now, the last is the Rayleigh formation, or sometimes known as Rolex formation, a phenomenon where RBCs stack together. এটা কিন্তু ইম্পর্টেন্ট, বাই সুপারইম্পোজিং আপন ইচ আদার ইন লেয়ার্স। একটার ঘাড়ে একটা আরবিসি লেগে যায়। জিনিসটা হয় এরকম, আমরা আরবিসিকে যখন ল্যাটারালি দেখি, নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা হবে, তখন কিন্তু বাই কনকেভ দেখি। তো এই কনকেভিটিটা বাদ দিয়ে যে পেরিফেরি আছে, এই সারফেসটা দিয়ে কিন্তু তারা ক্লগিং হয়ে যায়, পরপর চলতে থাকবে। তাহলে পরপর চলতে থাকছে উপর দিকে বা নিচের দিকে, যেদিকে হোক, তাহলে এটাকে আমরা বলে থাকি ক্লগিং অফ আরবিসি, বা অন্যভাবে বলতে গেলে এটাকে আমরা বলি সুপার ইম্পোজিং অফ আরবিসিস, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য রলে ফর্মেশন। ইট অকার্স ডিউ টু ইনক্রিজড লেভেলস অফ সার্টেন প্লাজমা প্রোটিনস, মেনলি ফাইব্রিনোজেন, হুইচ বাইন্ড টু আরবিসি মেমব্রেন, অ্যালোয়িং দেম টু স্টিক টুগেদার। তাহলে ফাইব্রিনোজেন ইজ প্রডিউস মেনলি ইন দ্য লিভার। তো যার মধ্যে ফাইব্রিনোজেন যদি কন্টেন্ট বেড়ে যায়, ফাইব্রিনোজেন কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ এ ব্লাড ক্লটিং এজেন্ট। তার মানে কি, ব্লাড কোয়াগুলেশনের প্রসেসে যে হেল্প করছে তা সেখানে কিন্তু ফাইব্রিনোজেনের এসেন্সিয়াল রোল আছে। কিন্তু যদি তার নর্মাল লেভেল থেকে বেশি চলে যায় বা বেশি মানে হয়ে যায় ফাইব্রিনোজেনের কনসেন্ট্রেশন, তাহলে কিন্তু it will bind to RBC membrane. The RBC membrane will stick together. That means fibrinogen has a role in Rayleigh formation. নেক্সট আমরা আসছি ব্লাড কম্পোজিশন নিয়ে একটু ডিসকাস করা, টেবুলার মেনলি ইন দ্য টেবুলার ফর্ম। তো এইগুলোর উপর বেস করে আবার ফার্দার ক্লাসে যুক্ত থাকবে, ফার্দার ভিডিওসে। সো দ্য কম্পোজিশন অফ ব্লাড ক্যান বি সাবডিভাইডেড আন্ডার 2 heads: the plasma, which makes about 55%. The other is the corpuscles, or the mainly the red cells, that is 45%. তো এখানে আমরা রেড সেলসটাকে আমরা ডিনোট করি এই কারণে, না ওই যেটা একটু আগে বললাম হিমাটোক্রিটির ক্ষেত্রে বা যখন আমরা ব্লাডকে আনডিস্টার্বড অবস্থায় তাকে রেখে দিই, তাহলে ম্যাক্সিমাম যে নিচের লেয়ার, থিকিস লেয়ার যেটা পড়ে, সেটা কিন্তু ম্যাক্সিমামটা আরবিসি। তো আরবিসির কাউন্টটা বেশি বলে আমরা কিন্তু এটা অনেক ক্ষেত্রেই কর্পাসেলস মানে আরবিসিকে বলে দিই, যদিও in true sense the corpuscles will be again subdivided into 3 types: RBC or erythrocyte, WBC or leukocyte, and platelets. এর মধ্যে WBC কে আমরা দুটো ওয়েতে ভাগ করি: granulocytes having granules, and agranulocyte lacking granules. Now granulocyte এর 3টে টাইপ: basophil, eosinophil, neutrophil. On the other hand, granulocytes have 2 subtypes: monocyte and lymphocyte. তো ফর কনভিনিয়েন্স অফ রিমেম্বারিং আমরা এটাকে করতে পারি এভাবে: MLA মোনোসাইট,
লিম্ফোসাইট অ্যান্ড গ্র্যানুলোসাইট। অন দ্য আদার হ্যান্ড এক্ষেত্রে আমরা যেরকম বেঙ্গলিকে শর্টে লিখি BENG, দ্যাট মিনস ব্যাসোফিল, ইসোনোফিল, নিউট্রোফিল আর গ্র্যানুলোসাইটস। এইভাবে কিন্তু আমরা নিউমোনিক্স করে মনে রাখতে পারি। তো এই ধরনের নিউমোনিক্স তোমাদের আবার শর্টস ভিডিওসে আমি পরের বার দেবো। এবার উল্টো দিকে প্লাজমার ক্ষেত্রে আমরা মেন 3টে কম্পোনেন্ট পাই, ওয়াটার, সলিড অ্যান্ড গ্যাস। ইন দিস কেস ওয়াটারে কিন্তু আমরা অ্যাভারেজ 92%, যদিও রেঞ্জটা 91 to 92%-এর মধ্যে ভ্যারি করতে পারে। ইন কেস অফ সলিডস উই টেক ইট অ্যাজ 8%, although the range can be very well within 7 to 8%. And gas, two main gaseous components, O2 and CO2, the range can vary in between 1 to 2%. Now, leave water and gas. This does not have any further subtypes. Solids can be divided into two subtypes, namely organic and inorganic. The inorganic solids mainly relates to mostly metal ions like sodium, potassium, calcium. This is the bicarbonate, etc. On the other hand, organic substances, solid substances, can be divided into proteins. We can clarify it as plasma proteins as well as the hemoglobin itself. যদিও হেমোগ্লোবিনটা আমার আরবিসির মধ্যে থাকে, তা সত্ত্বেও কিন্তু আমাদের এখানে অর্গানিক কম্পোনেন্ট বা অর্গানিক সলিড হিসেবে হিমোগ্লোবিনটাকে ধরতে হবে। নন প্রোটিন নাইট্রোজেনিয়াস, NPN, তার মধ্যে রয়েছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, সো অন অনেকগুলো আছে। তার মধ্যে মেন 2-4টে এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে নন প্রোটিন অর্গানিক সাবস্টেন্সেস। দে আর নট কম্পোনেন্ট অফ প্রোটিন বাট দে আর অবভিয়াসলি অর্গানিক সাবস্টেন্সেস, দ্যাট ইজ কার্বোহাইড্রেটস, লিপিডস, অর্গানিক অ্যাসিডস লাইক ল্যাকটিক অ্যাসিড, ভেরি ইম্পর্টেন্ট, ল্যাকটিক অ্যাসিড সাইকেল আর করি সাইকেল, এটি নিয়ে আলোচনা হবে, কীভাবে তৈরি হয় ইত্যাদি। অ্যান্ড অবভিয়াসলি লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য হরমোনস, যেটাকে আমরা আদার্সের মধ্যে ফেলে দিই যদিও সলিড সাবস্টেন্সের মধ্যে। হরমোনস, এনজাইমস অ্যান্ড ভিটামিনস। এনজাইমস মানে কিন্তু সেলুলার এনজাইমসকে বোঝাচ্ছি, যেগুলো ব্লাডের মধ্যে সার্কুলেট করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ফর্মিং এ কম্পোনেন্ট অফ দোজ এনজাইমস হুইচ এনহ্যান্স অর হুইচ ক্যাটালাইজ রিয়াকশনস ইন দ্য 3 টাইপস অফ ব্লাড সেলস। সবগুলোর মধ্যেই কিন্তু আমরা এটাকে ইনক্লুড করছি। আর আরটা হচ্ছে ভিটামিনস, যেটা দ্যাট মিনস অবভিয়াসলি এ কম্পোনেন্ট অফ দ্য ফুড ইটসেলফ। আমরা আজকের ডিসকাশনের শেষ অংশে চলে এসেছি, দ্যাট মিনস দ্য ফাংশনস অফ ব্লাড। Number 1 is transport of substances like nutrients, gases and O2 and CO2, hormones, excretory products, etc. তো ব্লাডের একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ট্রান্সপোর্ট, যেটা ফার্স্টে আলোচনা হয়েছে। ইজ এ স্পেশালাইজড টাইপ অফ কানেক্টিভ টিস্যু, সেক্ষেত্রে বলা হয়েছিল। নেক্সট হচ্ছে ওয়াটার ব্যালেন্স, মেনটেন ফ্লুইড ব্যালেন্স অফ টিস্যুস অ্যান্ড স্কিন অ্যান্ড এলিমিনেটস এক্সেস ওয়াটার থ্রু কিডনিজ। ব্লাড ভলিউম যদি বেশি বা কম হয়, দ্যাট ইজ এক্ষেত্রে বলতে চাইছি যে ব্লাডের টোটাল ভলিউম যদি কমে যাবে, বেড়ে যায়, দ্যাট মিনস ওয়াটারি পার্টটা বাড়ছে বা কমছে। যদি কমে যায় সেটাকে কনজার্ভ করা থ্রু দ্য কিডনিজ, অ্যাজ ওয়েল অ্যাজ যদি বেড়ে যায় সেটাকে বার করে দেওয়া থ্রু দ্য কিডনিজ। দুটোই কিন্তু ওয়াটার ব্যালেন্সেরই অংশ ব্লাডের, দ্যাট ইজ এন ইম্পর্টেন্ট ফাংশন। 3 নম্বর হচ্ছে বডি টেম্পারেচার অ্যান্ড প্রোটেক্টিভ ফাংশন বাই ট্রান্সপোর্ট অফ হিট ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি টু মেনটেন বডি টেম্পারেচার। তো ব্লাডের দ্বারা কিন্তু হিটটা বডির এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু ট্রান্সপোর্টেড হয়ে যায়। দ্য ভেরিয়াস ইমিউনোলজিক্যাল সেলস প্রোটেক্টস ফ্রম প্যাথোজেনিক অ্যাটাক, দ্যাট মিনস ডিজিজ কজিং এজেন্টসের থেকে যে অ্যাটাক হয় সেখান থেকে কিন্তু সেফগার্ড দিতে পারে কে না, তার মধ্যে অবস্থিত যে ব্লাড সেলসগুলো আছে মেনলি রিলেটেড টু ইমিউনোলজি, সেটা কিন্তু প্রোটেকশন দিতে পারে। অ্যাসিড বেস ব্যালেন্স, দ্য ডিফারেন্ট ব্লাড বাফার্স হেল্প টু মেনটেন অ্যাসিড বেস ব্যালেন্স। তো এখানে ব্লাড বাফার মানে আগেই আলোচনা করা হয়েছে, ফসফেট বাফার, হেমোগ্লোবিন বাফার বা প্লাজমা প্রোটিনস যেগুলো রয়েছে সেইগুলো, তারা কিন্তু সবগুলো টুগেদার দে অ্যাক্টিং অ্যাজ এসেন্সিয়াল বাফারিং এজেন্ট ফর অর টু মেনটেন অ্যাসিড বেস ব্যালেন্স। আর লাস্টলি হচ্ছে অসমোটিক ব্যালেন্স, দ্য ভেরিয়াস প্রোটিনস মেনলি প্লাজমা প্রোটিনস অ্যান্ড মিনারেলস ইন প্লাজমা মেনটেন অসমোটিক ব্যালেন্স। তো এখানে কিন্তু অসমোটিক ব্যালেন্সটা কিন্তু একটা এসেন্সিয়াল পার্ট। ট্রান্সফিউশন বায়োলজির ক্ষেত্রে যখন ব্লাড আমরা ট্রান্সফিউশন করি,
বা বিভিন্ন স্যালাইন সলিউশন যখন দেওয়া হয় ক্লিনিক্যালি, এটা কিন্তু কিছুটা ইট হ্যাজ ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। তো আজকের ক্লাসের ভিডিওতে এতটাই। ব্লাডের যে স্টার্টিং জায়গাটা আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে বাকি যে অ্যাসপেক্টসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।